সুপ্রিয় দর্শক, মাই টিভির নিয়মিত আয়োজন কেউ দেখে না আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাকিব হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম, অবিচার, দুর্নীতি সহ ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা সে সকল ঘটনা যা কিনা কেউ দেখে না, কেউ আবার দেখেও দেখে না। মামলা শব্দটির সঙ্গে সবাই আমরা কম বেশি পরিচিত। সাংবিধানিক উপায়ে একজন অপরাধী ব্যক্তিকে শাস্তির আওতায় আনার এটি প্রথম ধাপ। পরবর্তীতে এর মাধ্যমেই আইনের শাসন নিশ্চিত করা হয়। তবে এই ব্যবস্থায় অনেক সময় হয়রানির শিকার হন সাধারণ মানুষও। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এমন শত শত মানুষকে হত্যা, খুন এবং গুমের অভিযোগ এনে হয়রানির শিকার করা হচ্ছে। দর্শক, আজ আমরা এমনই কিছু মামলার নথিপত্র তুলে ধরব আপনাদের সামনে। ওনারা আমাকে ৩-৪ জন দিয়ে ধর্ষণ করায়া বিচে নিয়ে ফালায় রাখার কথা বলতে। ও আমার মৃত সাজাইয়া লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে। এটা কে করছে বা কে না করছে আমি ঠিক জানি না, দেখিও না। মামলাটা আমরা দিছি, আমি সেদিকে আসামি ছিল না। আমি লীগের কোন সদস্য পদে যদি আমাকে দেখাইতে পারে তাহলে ঢাকা শহরে যত খুন হয়েছে সব মামলা আমার মাথায় নিয়ে নেব। বাদী যদি মিথ্যা হয় তাহলে বাদীর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার আইনগত বিধান আছে। আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যেসব স্থানের নানা হত্যাকাণ্ডে মানুষের হৃদয় স্পর্শ করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল, তার অন্যতম কেন্দ্র ছিল ঢাকার আশুলিয়া। সেখানে নিহতদের একজনের পরিচয় অজ্ঞাত থেকে যায়। সেই ব্যক্তিকে নিজের স্বামী দাবি করে গত অক্টোবরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন কুলসুম বেগম নামের এই গৃহবধূ। মামলার আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩০ জনকে। এই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বের হতে থাকে এই ঘটনাকে কেন্দ্র করে। কুলসুম বেগমের স্বামীর নাম আল আমিন। তিনি তার পরিবার নিয়ে থাকেন মৌলভীবাজারের জুড়িতে। ঘটনার দিনও স্ত্রী সহ তিনি ছিলেন সেখানেই। আমরা যখন আন্দোলন শুরু হয়, আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জুড়িতে আছিলাম। জুড়িতে আমি ওইখানে কাজ করি, আমার বাসা আছে, ওইখানেই আছিলাম আমরা। নিজের মৃত্যুর খবর পেয়ে অনেকটা বিস্মিত হয়েছেন আলামিন নিজেই। তাকে মৃত দাবি করলো কে? কেনই বা তাকে মৃত বানিয়ে দায়ের করা হলো হত্যা মামলা? এর কিছুই জানেন না তিনি। কেউ দেখে না টিমের সাথে কথা হয় আলামিনের। নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। 3 দিন আগে এই এক ভাই আমার ফোন দিয়েছিল, তো ফোন দিয়ে এই মামলার বিষয়ে বললো। এর আগে আমি কিছুই জানতাম না। ও আমার মৃত সাজাইয়া লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে। এখন মনে করেন যে যাদের উপরে মামলা হয়েছে ওদের উপরে ওয়ারেন্ট হইলো, ওদের পুলিশ নিয়ে গেল। তারপর যখন আমি জীবিত দেখবে তখন তো আমার উপর একটা প্রেশার আসবে, এই জন্য আমি এখানে আসি। আলামিনের জীবিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মামলার বাদী আলামিনের স্ত্রী কুলসুমের সন্ধানে কেউ দেখে না টিমের গন্তব্য সাভারের আশুলিয়ায়। কথা হয় জীবিত স্বামীকে মৃত দেখিয়ে হত্যা মামলা দায়েরের বাদী কুলসুম বেগমের সাথে। তিনি জানান কেন এবং কি কারণে নিজের স্বামীকে মৃত দেখিয়ে মামলা দায়ের করেছেন তিনি। আমি চাকরি খোঁজাখুঁজি করার জন্য ঢাকা গেছিলাম। ঢাকা থেকে আসার পথে শফিকের সাথে আমার বাসে পরিচয় হয়। ওইখানে উনি আমাকে বলে যে উনি আমাকে চাকরি দিয়ে দিবে, ভালো চাকরি দিয়ে দিবে, এই কথা বলে উনি আমার কাছ থেকে নাম্বার নেয়। দেওয়ার 10-12 দিন পরে উনি আমাকে ডাকায়। আমি ডাকানোর পরে বলে যে তোমার তো একটা মামলার বাদী হইতে হবে, এখানে একজন মারা গেছে, তার কেউ নাই, তার বউ বলতে হবে যে তুমি তার বউ। আমরা মামলা করে ফেলছি, এখন তোমার এটা বাদী হইতেই হবে, না হলে তোমার ফাঁসি হয়ে যাবে। বাদীর দাবি একটি চক্র চাকুরির প্রলোভন আর ভয় দেখিয়ে তাকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করিয়েছেন। আমি তাদেরকে চিনি না, তাদের ব্যাপারে জানিও না, বা কাদেরকে আসামি করা হয়েছে আমি এইসব ব্যাপারেও জানি না। তাদের সাথে আমার কখনো দেখাও হয়নি, কথাও হয়নি। ওনারা এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য, যেটা যে মিথ্যা মামলা, এটা ধামাচাপা দেওয়ার জন্য ওনারা আমাকে ৩-৪ জন দিয়ে ধর্ষণ করায়া বিচে নিয়ে ফালায় রাখার কথা বলতে, কিন্তু আমি এই ঘটনা রাজি হই নাই দেখে ওনারা তারপরে বলছে যে প্রেস করার কথা। এরই মধ্যে মামলার বাদী কুলসুম বেগম সহ 4 জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এদিকে একই কায়দায় মামলা দায়ের করে অনেকের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে বলেও জানান মামলার আসামিরা। আইসা যোগাযোগ করে বলে যে কত টাকা লাগবে, কত টাকা দেওয়া লাগবে, বলে যে মিনিমাম 2 লাখ টাকা জনপ্রতি দেওয়া লাগবে, এছাড়া উনি করবে না। রুহুল আর শরীফ ওদের উপস্থিতিতে, আরো লোকজনের উপস্থিতিতে আমরা তাদেরকে 10 লক্ষ টাকা দেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চাঁদপুরের ছেলে সিয়াম সর্দার ওরফে জিহাদ পুলিশের গুলিতে নিহত হন ঢাকায়। জিহাদ ঢাকা পল্লবী থানা এলাকার বেনারসি পল্লী মার্কেটের রাব্বানি হোটেলে চাকুরি করত।
গত 18 জুলাই পুলিশের গুলিতে আহত হয়ে ঢলে পড়ে মৃত্যুর কোলে। পরে তাকে চাঁদপুর এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত জিহাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার 6 নং মৈশাদী ইউনিয়নের দক্ষিণ হামানকান্দি সর্দার বাড়ি। পিতা সোহাগ সর্দার ও মাতা জেসমিন আক্তার। আমার রাত্রে ফোন দিয়ে 11টা বাজে কয় যে আপনার ছেলে পুলিশের হাতে গুলি খায়া মারা গেছে। আমার ওই ছেলেটার বহুত কষ্টে পাল্টে গেল, কষ্ট পাইছে, খাইতে গিয়ে কষ্ট পাইছে। বাপের কষ্ট দেখে আমার ছেলে কাজ করতে গেছে, কাজ করে খাইতে গিয়ে লাস্টে আমার ছেলেরে 21 দিনের ভিতরে পুলিশেরা মারিয়া ফালিয়া দিছে। এরপরে দিয়ে আমার ছেলের ওরা বাড়িতে পাঠিয়ে দিছে। তো আমরা লই আইছি। ছেলে হত্যার বিচার চেয়ে ঘটনার 1 মাস 10 দিন পর ঢাকার সিএমএম আদালতে 114 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন জিহাদের বাবা, যাদের কাউকেই চেনেন না তিনি। ঢাকা আপনার সিএম কোর্টে আমি মামলা দিছি, অগ্রলিয়া মামলাটা আমরা দিছি। আমি সেদিকে আসামি চিনি না, আমার জন্মস্থান হলো চাঁদপুর, আমার ঢাকা। আমি সেদিকে চিনমু করতে ওরা করতে আপনারা আমার লগে থাকেন, যা কিছু আমরা করে দেবো। এই রাব্বানি হোটেলের এই 11 নম্বরের রাশেদ নাম কেয়া, হ্যাঁ আমার ভয় দেখাইছে, অনেক কিছুর ভয় দেখাইছে। রাশেদ নাম 11 নম্বরের, এটা 10 নম্বরের, 10-এর ভিতরে আমার ছেলে কাজ করছে। মামলার এজাহারের সূত্র ধরে এবার যেতে চাই ঘটনাস্থল মিরপুর বেনারসি পল্লীতে। বেনারসি পল্লীর দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ কাশেম, তার স্ত্রী হামিদা কাশেম সহ বেনারসি পল্লীর বেশ কয়েকজন ব্যবসায়ীকে আসামি করা হয়েছে এই মামলায়। বেনারসি পল্লীর দিয়া শাড়িঘরের মালিক মোহাম্মদ কাশেম দীর্ঘদিন থেকে দোকান মালিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আমি বেনারসি পল্লীর 30 বছর যাবত বেনারসি পল্লীর সম্পাদক হিসাবে আর সভাপতি হিসাবে আমরা রয়েছি। আমরা কোনো দল করি না। এজাহারে দেখা যায় মোহাম্মদ কাশেমকে করা হয়েছে মামলার 92 নং আসামি, যেখানে দেখানো হয়েছে তিনি পল্লবী 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। এটা আমার ভাই মুজাম্মিল হোসেন জনি, আর ইনারতে চিনেন ইলিয়াস উদ্দিন মোল্লা। তো এক সময় 11 বছর এই যে এর কারণে এ আমাকে দৌড়ের উপর রাখছিল। কোনটার বিচার হচ্ছে যে আওয়ামী লীগের পাশে থাকা ছবির যদি বিচার হয় তাহলে ওই মামলায় আমাদের আসামি দিতে পারে না, কারণ ছবি পাবেন। কিন্তু আওয়ামী লীগের সাথে আমাদের সম্পর্ক, আওয়ামী লীগের কোনো সমাবেশ, দলীয় কোনো সমাবেশ, তারপর কোনো মিছিল মিটিং, ওইটাতে পাবেন না। আমাদের যে কোনো পাবেন সামাজিক অনুষ্ঠানে পাবেন। কাশেমের স্ত্রী হামিদা কাশেমও জড়িত এই ব্যবসার সাথে, তাকেও করা হয়েছে মামলার 96 নম্বর আসামি। পরিচয় হিসেবে দেখানো হয়েছে পল্লবী থানার 3 নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভানেত্রী হিসেবে। যতদিন পর্যন্ত ইলিয়াস উদ্দিন মোল্লা ছিল আমি কিন্তু অনেক প্যারাতে ছিলাম, উনিও প্যারাতে ছিল, আমরা ভয়ে ছিলাম, আমরা জিম্মি ছিলাম। কিন্তু এখন আমরা জিম্মি নাই। আমার শালক যে কোনো সময় যা কিছু করতে পারে। হ্যাঁ, এখন যে ওর যে বেশি টাকা আছে 5 লাখ টাকা দিয়ে যে আমাদের দুইজনের নাম ঢুকাই দিল, তো কি বুঝাতে চায় ও? মামলার আসামি করা হয়েছে প্রবীণ ব্যবসায়ী নজরুল ইসলামকেও। 108 নম্বর আসামি হিসেবে তাকে দেখানো হয়েছে পল্লবী থানা যুবলীগের সহ প্রচার সম্পাদক হিসেবে। যদিও বিএনপি নেতা হিসেবে বিগত 15 বছরে তার নামে 18টি রাজনৈতিক মামলা হয়েছে। আমি তো 2097 থেকে 99 2000 পর্যন্ত প্রায় 17টা মামলা দিচ্ছে। যখন বৃহত্তর মিরপুরের এমপি কামাল মজুমদার ছিল, এই ওয়ার্ডের কাউন্সিলর ছিল আলী হায়দার মামলার বাদী ছিল একটা। আমার আওয়ামী লীগের কোনো সদস্য পদে যদি আমাকে দেখাইতে পারে তাহলে ঢাকা শহরে যত খুন হয়েছে সব মামলা আমার মাথায় নিয়ে নেব। সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব আর ব্যক্তিগত আক্রোশের কারণে মামলায় তাদের নাম দেয়া হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। অ্যাডভোকেট সুমন সাহেব আজকে লোক গেল, 10 জনের নাম বাদ দিয়ে দিবে। একটা মসজিদ কমিটি একটা নিবে, এগুলো নিয়ে আর কি। মানে আসলে এই আমাদের নামে মামলা হওয়ার কোনো আমি কারণ খুঁজে পাই না আজ পর্যন্ত। একটি মামলায় 2 নং সাক্ষী হিসেবে দেখানো হয়েছে সাইদ নামে এই মুদি দোকানদারকে। তার সাথে কথা বলে জানা যায় মামলাটি সম্পর্কে কিছুই জানেন না তিনি। ওনারে ভালো এই পর্যন্ত দেখলাম, ওনারে আমি কিভাবে সাক্ষী হব আর এই বিষয়ে কিছু আমি জানি না। দর্শক কি বুঝলেন? সারা দেশ জুড়েই চলছে এমন মামলা খেলা। বেশিরভাগ ক্ষেত্রে মামলার আসামি করা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ, ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক শত্রুকে। অনেক ক্ষেত্রে আসামি করে আবার মামলা থেকে নাম বাদ দেওয়ার জন্য দাবি করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। দর্শক, এমনই কিছু মামলার নথিপত্র তুলে ধরবো আপনাদের সামনে। বলছিলাম মামলার নামে হয়রানি কিংবা মামলায় প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা চলছে দেশ জুড়েই। বেশিরভাগ ক্ষেত্রেই আসামি জানে না কেন আসামি করা হয়েছে তাকে, বাদীও জানে না মামলার বাদী কে বা কারা।
এমনই কিছু মামলার তথ্য উপাত্ত তুলে ধরব আপনাদের সামনে। ঘটনার সময় 2023 সালের 7 নভেম্বর, স্থান রাজধানীর খিলক্ষেত। অভিযোগ 18 বছরের কিশোর আসিফকে হত্যার চেষ্টা করে মারধর করেন একদল যুবক। কারণ হিসেবে উল্লেখ করা হয় স্থানীয় প্রভাব বিস্তার ও রাজনৈতিক প্রেক্ষাপট। ঘটনার প্রায় 9 মাস পর 2024 সালের 13 সেপ্টেম্বর খিলক্ষেত থানায় মামলাটি দায়ের করেন আসিফের মা আলেয়া বেগম। শারীরিক প্রতিবন্ধী সহ মামলাটিতে আসামি করা হয় 79 জনকে। ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে মামলাটির সম্পর্ক কি হয়েছিল সেদিন, কেনই বা বর্তমান প্রেক্ষাপটে এসে মামলাটি দায়ের করা হলো, আসামি করা হলো কাদের? এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে এবার রাজধানীর খিলক্ষেতে বাদীর খোঁজে কেউ দেখে কেউ দেখে না টিম। খিলক্ষেতের একটি ভাড়া বাড়িতে স্বামী সন্তান নিয়ে বসবাস করেন আলেয়া বেগম। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল বাদীর হদিশ। কথা হয় মামলাটির নানা বিষয় নিয়ে। মামলা আমি বাড়িতে ছিলাম না, ঢাকায় ছিলাম না, বাড়িতে ছিলাম, বাড়িতে ঘর দিছি। তার বাপ ও ডাক্তারের কাছে নেয় নাই, রাগ করে তার মনোবত রাগ গেলে তাতে সোজা লোক জানেনি যে গেল কেপলাবনের লগে, এই জন্য ডাক্তারের কাছে নেয়নি। 2 মাস পরে চিকিৎসা যায় দেয়, ব্রেনটে রক্ত জমে রয়েছে। কর্মীতলা ফার্স্ট টাইম দেখাইছি, কর্মীতলা দেখানির পরে আপনার মনে করেন কর্মীতলা ডাক্তারের রিপোর্ট নিয়ে পরের দিন গেছি, বলছে আপনি ছেলের এনে চিকিৎসা নেই। পরে এই অবস্থায় পরিস্থিতি, এখন মনে করেন চিকিৎসা চলতেছে, চলবে। কত সালের ঘটনাটা? মারামারিটা হয়েছে কত? এই 1.5 দিনের আগে। কত সালে? আমার ওই তারিখটা খেয়াল নাই, জুন মাসে হইতে পারে সম্ভাবনা, জুন জুলাইতে। 2023 সালের? 23 সালের জুন জুলাই। হ্যাঁ। বাদীর স্বীকারোক্তি অনুযায়ী প্রথম কয়েকজনকে আসামি করে খিলক্ষেত থানায় মামলাটি দায়ের করেন তিনি। তবে এজাহারে এত নাম আসলো কিভাবে তার কিছুই জানেন না আলেয়া বেগম। আমি মামলা দিয়েছি, সত্য কথা বলতে এটা আপনারা সাংবাদিক মানুষ বাস্ট করে দিবেন, কে কি করছে বাবা আমি চোখে দেখিনি। আমি সোজা মানুষ, আমার মামলা আমি দিয়ে বসছি। এরপর এত কিছু কেমনে আছে আমি তো 70 দিকে আমি চাপে পড়ে রয়েছি। আসলে কিন্তু আমি কিছু না। আপনি কয়জনের নামে মামলা দিয়েছেন? আমি ওদের ফ্যামিলির নামে দিছি। খালি 4-5 জনের নামে? জি। আর আমরা তো দেখতেছি যে এই মামলায় বহুত দূর গেছে, 78 জন আরো অজ্ঞাত আছে। এটা কে করছে বা কে না করছে আমি ঠিক জানি না, দেখিও নাই। আমারটা দিয়ে আমি বাইরে আসি, তো আমার সাহেবে বললো কি তুই যে দিয়ে বাইরে এসেছ, তোর ফর্ম খালি আসছিল, তুই করস দিয়াবি না? হেরে তোর আমি জানি না, কিন্তু দারোগাও বলে নাই, ওসিও বলে নাই। আমি যেভাবে দেওয়ার কথা আমি দিয়া ঠিকানা আমি কেন দিয়ে নাম্বার টাম্বার দিয়া বাইরে আসছি। আমি আসার আগেই মামলা বাইরে গেছে ফেসবুকে। মামলাটিতে 20 নম্বর আসামি করা হয়েছে একজন শারীরিক প্রতিবন্ধীকে, যিনি নিজের প্রতিবন্ধিতাকে কাটিয়ে উঠতে জীবন সংগ্রামে লড়াই করে যাচ্ছেন প্রতিনিয়ত। কারো কাছে হাত পেতে নয়, নিজের উপার্জন দিয়ে সংসার চালাচ্ছেন কোনো মতে। কেউ দেখে কেউ দেখে না টিমের সাথে কথা হয় হাসানুল্লাহর। মারামারির মামলা হয়েছে, এই মামলাটি কি আসলে মানে কতটুকু সত্য? ওই সময়টা আপনি কি ছিলেন বা কি করতেন? মামলাটা কেন হলো? আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমি মারামারি করি নাই, কিছু করি নাই, আমি কোনো রাজনীতি করি নাই, কিছুই করি নাই। শুধু আন্তাজে মামলাটা আমাকে দেওয়া হয়েছে। মামলার এজাহারে কেন আসলো তার নাম, কেনই বা তাকে আসামি করা হলো হত্যা চেষ্টা মামলার? এমন প্রশ্নের উত্তর খুঁজে পান না হাসানুল্লাহ। শত্রুতা হয়তো বা শত্রুতা দ্বন্দ্ব হিসাবে আমাকে দিচ্ছে। আপনি তো এমনি কিছু মানে আপনার একটু সমস্যা আছে, যেহেতু বাসা আবার দোকান। হ্যাঁ, বাসা দোকান ছেড়ে আমি এমনি কোথাও যাইও না, বাসা টু দোকান। খিলক্ষেতে অবস্থিত বাংলাদেশ অটোমেশন ইনস্টিটিউটের ইন্টার্নি শিক্ষার্থী মাহমুদুল হাসান রিজভী গত 18 জুলাই রাজধানীর উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত হন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। ছেলে হত্যার বিচার চেয়ে গত 1 সেপ্টেম্বর 226 জনের নাম উল্লেখ করে এবং আরো 300 জনকে অজ্ঞাত রেখে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত মাহমুদুলের মাতা ফরিদা ইয়াসমিন। 70 বছর বয়সী যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ মোস্তফা মিয়া ঘটনার দিন ছিলেন যুক্তরাষ্ট্রেই। ফরিদা ইয়াসমিনের করা হত্যা মামলায় 110 নম্বর আসামি করা হয়েছে তাকে। যুক্তরাষ্ট্র থেকে কিভাবে বাংলাদেশে হত্যা মামলার আসামি হলেন মোস্তফা মিয়া তা জানতে যুক্তরাষ্ট্রের মুঠোফোনে যোগাযোগ করা হয় মোস্তফা মিয়ার সাথে। যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে যুক্ত হয়ে কেউ দেখে কেউ দেখে না টিমের সাথে কথা বলেন মোস্তফা মিয়া। মামলায় তার নাম দেখে অবাক হন তিনি। আমার 2 বছর ধরে হার্টের সমস্যা, আমি হার্টের জন্য চিকিৎসা সিঙ্গাপুর পর্যন্ত গেছি,
পরে আমি চিন্তা করলাম যে আমার তো চিকিৎসা আমেরিকা, আমি সিটিজেন, আমি আমেরিকায় করাইতে পারি। তা আমি আমেরিকা আইসা পড়ছি মার্চের 20 তারিখে। আমার ডাইন চোখ সার্জারি করছে এপ্রিলের জুলাইতে। তা আবার বাম চোখ করাইবো, এটা জানুয়ারির 17 তারিখের ডেট দিচ্ছে। এর মধ্যে শুনি যে আমার নামে মামলা দিছে। কে বা কারা মামলা দিছে আর কেন বা দিছে আমি তো কিছু জানি না। পারিবারিক শত্রুতা বশেই মামলায় তার নাম দেয়া হয়েছে বলে অভিযোগ তার। তবে এই লোকগুলি যদি আমার একটু বাইর করতে পারেন আমি খুব খুশি হইতাম। জিজ্ঞাসা করতাম একবার যে তোমার বুকে হাত দিয়া কও যে আমরা কারোর সাথে কোনো ঝগড়া, কারোর সাথে কোনো এই ক্লেমে বা লেনদেনে কোনো কিছুর মধ্যে আমরা কোনো জড়াইছি। অপর এক হত্যা মামলায় আসামি করা হয়েছে প্রায় 1.5 বছর যাবৎ প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকা তারাজউদ্দিনকে। ঘটনার দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানান তারাজউদ্দিন। আমি 135-36 পুলিশে গেছিল দুজন বাড়িতে, আমার বাসা। আর কি লেখা নিল, নাম টাম লেখা, বাবার নাম লেখা নিল। তারা বলে গেল ঠিক আছে, আমি তো বাড়িতে থাকি, কোনো দিকে যাই না। তার মেয়ে জলি আক্তার জানান শুধু প্যারালাইসিস নয়, আরো বেশ কিছু জটিল রোগে আক্রান্ত তার বাবা। আমার বাবা হচ্ছে 2021 সালে মার্চ মাসে 25 তারিখে একটা ব্রেন স্ট্রোক করে। ব্রেন স্ট্রোক করার পরে আব্বার পায়ে সমস্যা হয় এবং আব্বা ঠিক মতন হাঁটতেও পারে না। এখনও অবধি আব্বা ভালো করে হাঁটতে পারে না। রিসেন্টলি আব্বা ডায়মেনশিয়া ধরা পড়েছে। মামলা নিয়ে এমন কর্মকাণ্ডে রীতিমতো স্থবির হয়ে পড়েছে দেশের আইনি ব্যবস্থা। ফলে ভুক্তভোগীদের হয়রানির পাশাপাশি সুষ্ঠু বিচার ব্যবস্থা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। ঢালাওভাবে এমন মামলায় অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরাও বারবার উদ্বেগ প্রকাশ করছেন, যা নিয়ে খোদ উদ্বিগ্ন সরকারের সংশ্লিষ্টরা। মামলায় চাঁদাবাজির কথা স্বীকার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারাও। আসলে মামলাগুলো নিয়ে কি ভাবছে সরকার, চলুন দেখে আসি। বেসরকারি এক তথ্য অনুযায়ী 14 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, নেতাকর্মী এবং পুলিশের নামে 4 শতাধিক মামলা হয়েছে আদালত ও দেশের বিভিন্ন থানায়। এসব মামলায় নাম প্রকাশ করে আসামি করা হয়েছে 30,000-এরও বেশি মানুষকে। অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়েছে 2 লাখের মতো। এসব মামলার ভবিষ্যৎ কি? আইনগতভাবে কতটা ভিত্তি রয়েছে মামলাগুলোর? ঢালাওভাবে আসামি করায় প্রকৃত আসামিরা ছাড় পেয়ে যাবেন কিনা, এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে এবার কেউ দেখে কেউ দেখে না টিমের কথা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলামের সাথে। একদিকে যেমন সঠিক মামলা যেমন হচ্ছে, আবার এই সুযোগে অনেক মিথ্যা মামলা দিয়ে অনেকের ব্যক্তিগত শত্রুতা আছে বা নানান কিছু আছে, এইগুলো দিয়ে তারা এক ধরনের সুবিধা নেওয়ারও কিন্তু চেষ্টা আছে। এই অভিযোগ আমাদের কিন্তু জানা আছে। এই পর্যন্ত কোনো মামলায় কিন্তু আদালত থেকে কোনো মামলার অভিযোগ আমলে নেওয়া হয়নি। বরঞ্চ এই মামলাগুলো আদালতে যদি দায়ের হয়, সে আদালত থেকেও কিন্তু থানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে যে তদন্তের জন্য বা এফআইআর হওয়ার জন্য। আবার কোনো কোনো মামলা সরাসরি থানায় এফআইআর হচ্ছে। তো ফলে এই যে মামলাগুলো থানায় যাচ্ছে বা থানায় হয়েছে, সবগুলো মামলাই কিন্তু ইনভেস্টিগেশন হবে। তিনি জানান ভুয়া মামলা করলে বাদীর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। একই সাথে কেউ চাঁদাবাজির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই আইনজীবী। বাদী যদি মিথ্যা হয় তাহলে বাদীর বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়ার আইনগত বিধান আছে। আবার কোনো আসামিকে যদি, নির্দোষ মানুষকে যদি আসামি করা হয়, সেক্ষেত্রে হয়তো পুলিশ সঠিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দিয়ে তাদেরকে অব্যাহতি দিয়ে দেবে। তদন্তকারী কর্মকর্তারা যদি কোনো আর্থিক লেনদেন বা অন্য কোনো দুর্নীতির সাথে যদি সম্পৃক্ত থাকেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা আছে। অবশ্যই তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমি বিশ্বাস করি যে যদি তাদের নজরে আনা হয়, তাহলে সেই সংশ্লিষ্ট দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সাধারণ মানুষের করা ঢালাও মামলায় সরকার বিব্রত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই যে হয়রানিমূলক মামলা হচ্ছে, এটা আমরা অত্যন্ত অবহিত, এটা নিয়ে আমরা বিব্রত।
এখন যেটা চিন্তা করছি, চিন্তা আকারে, সেটা হচ্ছে এসপি সাহেব, জেলা প্রশাসক সাহেব, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, ওনাদের নিয়ে জেলা পর্যায়ে কোনো কমিটি করা যায় কিনা এবং এই ধরনের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা যায় কিনা যে মামলার একটা এফআইআর করার আগে এই কমিটিটা স্ক্রিনিং করে দিবে। কারণ আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে কাউকে নাকি থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা একটা যে মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। মিথ্যা মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানে মিথ্যা মামলা বেড়ে গেছে জানিয়ে মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। এখন এই ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। আমি এখনো বলি যে ভুয়া মামলা হচ্ছে এবং মিথ্যা মামলা হচ্ছে। এখন ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ বড় ধরনের আইনানুগ আমরা ব্যবস্থা নিব। বিভিন্ন সময় রাজনৈতিক কারণে হওয়া হয়রানিমূলক মামলা প্রত্যাহারের লক্ষ্যে এরই মধ্যে দুটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। একটি জেলা পর্যায়ের কমিটি এবং অন্যটি মন্ত্রণালয় পর্যায়ের কমিটি। অভিযোগ পাল্টা অভিযোগ, প্রত্যাশার প্রাপ্তির মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে আমাদের। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অনিয়ম, অবিচার কিংবা অসঙ্গতির চিত্র নিয়ে। আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা অনিয়ম আর অসঙ্গতির চিত্র জানাতে পারেন আমাদেরকে। ফোন করুন 0194112633 এই নম্বরে। চিঠি লিখতে পারেন। প্রযোজক কেউ দেখে কেউ দেখে না, মাই টিভি ভবন 150/3 155 হাতিরঝিল, ঢাকা এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।